এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরান তুর্কমেনিস্তান সম্পর্ক উন্নতির প্রচেষ্টা জোরদার করতে বললেন সর্বোচ্চ নেতা পেজেশকিয়ান। জানালেন কৌশলগত চুক্তি হয়েছে। ইসরায়েলের মতো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়াতে চায় না ইরান, বলেছেন আরাকচি। ইহুদিবাদী অশুভ চক্রান্তের বিরুদ্ধে কানানির হুঁশিয়ারি। বাংলাদেশে এক দফা আন্দোলনে নিহত হাজারেরও বেশি, চোখ হারিয়েছেন 4 শতাধিক। চিকিৎসা করতে আনা হবে বিদেশি ডাক্তার। এবং চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক। তড়িঘড়ি দিল্লি যাচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি ইরান ও তুর্কমেনিস্তানের মধ্যকার সম্পর্ক সম্প্রসারণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। গতকাল তেহরানে তুর্কমেনিস্তানের জাতীয় নেতা গুরবাঙ্গুলি বার্দি মোহাম্মদের সাথে এক বৈঠকে দুদেশের মধ্যকার সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আয়াতুল্লাহ খামেনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরান এবং তুর্কমেনিস্তানের মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও আরও সহযোগিতার জন্য যথেষ্ট সুযোগ ও সক্ষমতা রয়েছে। সর্বোচ্চ নেতা বলেন, আমরা আশা করি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের নতুন প্রশাসনের অধীনে দুই দেশের মধ্যে সম্পর্কের সম্প্রসারণ আরও জোরালোভাবে এগিয়ে যাবে। আয়াতুল্লাহ খামেনি দুই দেশকে সংযুক্ত করার জন্য একটি মহাসড়ক নির্মাণ এবং একটি শেয়ার্ড গ্যাস পাইপলাইন সম্প্রসারণ সহ যৌথ উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে বলেন, ইরানি বিশেষজ্ঞদের অংশগ্রহণে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হলে তা দুই দেশের মধ্যে বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। সাক্ষাতে বার্দি মোহাম্মদভ বলেন, তিনি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ভালো এবং গঠনমূলক আলোচনা করেছেন এবং আশা করেন যে দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলো ইতিবাচক ফলাফল দেবে। তুর্কমেন নেতা শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকেও স্মরণ করেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য তার প্রচেষ্টার প্রশংসা করেন। বার্দি মোহাম্মদভ নিশ্চিত করেন যে ইরান এবং তুর্কমেনিস্তানের মধ্যে দীর্ঘ সীমান্ত সবসময় শান্তি ও বন্ধুত্বের সীমানা হিসেবে থাকবে এবং বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারিত করার জন্য তার সরকার প্রস্তুত রয়েছে। এর আগে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দ্বিপাক্ষিক সহযোগিতা বিস্তারের নীতির সাথে সঙ্গতি রেখে ইরান তুর্কমেনিস্তানের সাথে কৌশলগত চুক্তি সই করেছে। গতকাল তেহরানে বৈঠকের পর তুর্কমেনিস্তানের জাতীয় নেতা গুরবাঙ্গুলি বার্দি মোহাম্মদভের সাথে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন পেজেশকিয়ান। তিনি বলেন, তাদের সংলাপ ভালো এবং কার্যকর ছিল। তিনি বলেন, ইরান ও তুর্কমেনিস্তানের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষরের পর আমরা আশা করি এই যোগাযোগ ও চুক্তিগুলো অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বিস্তারের দিকে নিয়ে যাবে। পেজেশকিয়ান জানান, চুক্তিগুলোর ফলো আপ করতে তিনি শিগগিরই আশখাবাদ সফর করবেন। সংবাদ সম্মেলনে বার্দি মোহাম্মদভ নিশ্চিত করেন, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সাথে আলোচনা বন্ধুত্ব ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তিনি আশা করেন ব্যাপক আলোচনার ফলাফল আসবে এবং ইরান ও তুর্কমেনিস্তানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল হত্যা ও সহিংসতার মেশিনগুলো ব্যবহার করে আঞ্চলিক উত্তেজনা তীব্র করতে চাইলেও ইরান মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনের পক্ষে কাজ করছে। গতকাল হল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্পের সাথে টেলিফোন আলাপে কথা বলেন ইরানের শীর্ষ কূটনীতিক।
তিনি গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসন ও গণহত্যা এবং লেবানন ও অধিকৃত পশ্চিম তীরে তেল আবিবের তীব্র ভয়াবহ হামলার কথা তুলে ধরেন। এছাড়া মধ্যপ্রাচ্য অঞ্চল জুড়ে প্রতিরোধ আন্দোলনগুলোর শীর্ষ ব্যক্তিদের হত্যার কথাও উল্লেখ করেন। আব্বাস আরাকচি অবিলম্বে যুদ্ধবন্ধের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন, ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত 40,535 জন ফিলিস্তিনি নাগরিকের প্রাণহানি ঘটেছে, যার বেশিরভাগই নারী এবং শিশু। ফোন আলাপে ডাচ কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম অনুশীলনের আহ্বান জানান। ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিন জুড়ে হত্যা ও অপরাধের মাত্রা বিস্তার এবং ইসলামী স্থাপনাগুলোর পবিত্রতা লঙ্ঘনের জন্য যে অশুভ ও বর্ণবাদী চক্রান্ত করছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বর্ণবাদী ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যা বন্ধে অবিলম্বে আন্তর্জাতিক মহলকে পদক্ষেপ নিতে হবে। কানানি বলেন, পশ্চিম তীরের উত্তরে ফিলিস্তিনি শহর ও শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, শহরের অবকাঠামো ধ্বংস, এমনকি চিকিৎসা কেন্দ্র ও হাসপাতালে সশস্ত্র অনুপ্রবেশ গাজা উপত্যকায় গণহত্যা অব্যাহত রাখারই ইঙ্গিত। ইরানি মুখপাত্র জোর দিয়ে বলেন, সাম্প্রতিক দিনগুলোতে আল কুদস শহর ও আল আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন, সমগ্র ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে দখলদার সরকারের অশুভ ও বর্ণবাদী চক্রান্ত। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কার্যকর ভূমিকা নেয়ার আহ্বান জানান তিনি। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে আসি বিশ্ব সংবাদে। কোটা সংস্কার ও সরকার পতনের একদফা আন্দোলনে বাংলাদেশে সহস্রাধিক মানুষ নিহত এবং প্রায় 4 শতাধিক মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গতকাল রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, আন্দোলনকে ঘিরে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দায় দায়িত্ব সরকার নেবে এবং যারা আহত হয়েছেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। নূরজাহান বেগম বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে এখন পর্যন্ত 1000-এর উপরে নিহত হয়েছেন এবং 400 জনের উপরে ছাত্র জনতা দৃষ্টিশক্তি হারিয়েছেন। অনেকের এক চোখ অন্ধ হয়ে গেছে, অনেকে 2 চোখেই দৃষ্টিশক্তি হারিয়েছেন। আমেরিকার সেবা নামক প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কথা হয়েছে। যাদের চোখ অন্ধ হয়ে গেছে বা চোখের সমস্যা দেখা দিয়েছে, আমরা সেবা ফাউন্ডেশনকে তাদের তালিকা পাঠিয়েছি। এসব ব্যক্তির চিকিৎসার জন্য সেবা ফাউন্ডেশন শিগগিরই দেশে ডাক্তার আনবে। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। প্রায় 1.25 ঘণ্টা ব্যাপী এই বৈঠক হয়। উপদেষ্টা ড আসিফ নজরুল ও ওয়াহিদ উদ্দিন মাহমুদ বৈঠকে অংশ নেন। আলোচনায় নির্বাচন ও সংস্কারের বিষয় গুরুত্ব পায় বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে। মির্জা ফখরুল বলেন, অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী যে এই অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে ড মোহাম্মদ ইউনূস রয়েছেন, তাদের আন্তরিকতা, দেশপ্রেম এবং যোগ্যতা দিয়ে খুব দ্রুত একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে পারবেন। একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন। প্রয়োজনীয় সংস্কারগুলো তারা পূরণ করবেন বলে আমরা আশা করি। আজকে আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ওনারাই বলবেন কতদিনের মধ্যে তারা নির্বাচন দিতে পারবেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে।
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ অন্যান্য নেতাদের সাথে বৈঠকের পরই রাজ্যপাল আনন্দ বোস তড়িঘড়ি দিল্লি যাচ্ছেন। আজ দুপুরে রাজ্যের আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে রাজ্যপালের সঙ্গে তারা প্রায় 2 ঘণ্টা ধরে বৈঠক করেন। সেখানে আরজি করের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিজেপি নেতারা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির আহ্বান জানিয়েছেন। আর ওই বৈঠকের পরই রাজ্যপাল দিল্লি যাচ্ছেন বলে জানা গেছে। সূত্রের খবর, আরজি কর ইস্যুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যপালকে তলব করেছেন। উল্লেখ্য, আরজি করের ঘটনায় সুবিচারের দাবিতে আমজনতা প্রতিবাদ বিক্ষোভ করছে। এদিকে গতকাল বুধবারও টিএমসির প্রতিষ্ঠাতা দিবসের অনুষ্ঠান থেকে দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চলবে বলে জানিয়েছে রাশিয়া। যুদ্ধ বন্ধ করার একটি পরিকল্পনা নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাখ্যান করে এই ঘোষণা দিল রাশিয়া। জেলেনস্কি গত মঙ্গলবার বলেছিলেন, তার দেশে যুদ্ধ বন্ধ করার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার কুর্স্ক অঞ্চল দখল করে নিয়েছে। তিনি এক সংবাদ সম্মেলনে আরও বলেছিলেন, অঞ্চলটি ইউক্রেনের অন্তর্ভুক্তি করার কোনো ইচ্ছে তার সরকারের নেই। এ ব্যাপারে তিনি অচিরেই তার পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং 2 প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের সামনে উপস্থাপন করবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তার পরিকল্পনার মূল প্রতিপাদ্য থাকবে যুদ্ধ বন্ধ করা। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার জেলেনস্কির ওই বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছেন, কিয়েভ সরকারের কোনো প্রতিনিধির মুখ থেকে এ ধরনের বক্তব্য এই প্রথম দেয়া হয়নি। এসব বক্তব্যের কোনো মূল্য মস্কোর কাছে নেই। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদ ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনের কারণে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে নিজ ভূখণ্ডে ফিরেছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, দখলদার ইসরায়েল নতুন সামরিক অভিযান শুরু করে যখন অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে সহিংসতা বৃদ্ধি করেছে, তখন আব্বাস গতকাল সৌদি আরব থেকে সফর সংক্ষেপ করে ফিরে আসেন। ওয়াফার খবরে বলা হয়েছে, উত্তর পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের পরবর্তী ঘটনাবলী বোঝার জন্য গতকাল রামাল্লায় ফিরে আসেন মাহমুদ আব্বাস। স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্টের পরিসংখ্যান অনুযায়ী বেশ কয়েকটি শহরে ইসরায়েলি আগ্রাসনে শিশুসহ অন্তত 17 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনকে ব্রিটেনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দেওয়া আগুন নিয়ে খেলার সামিল বলে মন্তব্য করেছে মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে পশ্চিমারা আগুন নিয়ে খেলা করছে। এ সম্পর্কে একটি প্রতিবেদন পড়ে শোনাচ্ছেন সহকর্মী আশরাফুর রহমান। রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনকে ব্রিটেনের দূরপাল্লার স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দেওয়া আগুন নিয়ে খেলার সামিল বলে মন্তব্য করেছে মস্কো। 27 আগস্ট এক বিবৃতিতে আমেরিকা ও তার মিত্রদের সতর্ক করে রাশিয়া বলেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তা কেবল ইউরোপে সীমাবদ্ধ থাকবে না। পার্স টুডে জানিয়েছে, সম্প্রতি ব্রিটিশ কর্মকর্তারা রাশিয়ার অভ্যন্তরে আক্রমণ করার জন্য শ্যাডো অব দ্য স্টর্ম ক্ষেপণাস্ত্র ব্যবহার করার জন্য কিয়েভকে অনুমতি প্রদানের বিষয়ে পরস্পর বিরোধী বিবৃতি দিয়েছেন। পশ্চিমা গণমাধ্যমের মতে, রুশ ভূখণ্ডের ভেতরে হামলা চালানোর জন্য ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দেয়া কিংবা না দেওয়ার বিষয়ে সত্য গোপন রাখতে ব্রিটিশরা ইচ্ছাকৃতভাবে এই বিবৃতি দিয়ে বিভ্রান্তি তৈরি করেছে। এ প্রসঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে পশ্চিমারা আগুন নিয়ে খেলা করছে। মস্কো ইতিমধ্যেই
পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনকে অস্ত্র প্রদান এবং উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে। তিনি বলেন, মিত্রদের সরবরাহ করা অস্ত্র ব্যবহারে ইউক্রেনকে শিথিলতা দেখিয়ে ওয়াশিংটন মূলত খাল কেটে কুমির এনেছে। তাদের কার্যকলাপে ইউক্রেন যুদ্ধের ব্যাপকতা বৃদ্ধি পেতে পারে। 6 আগস্ট রাশিয়ায় অনুপ্রবেশ করে কুরস্ক অঞ্চলে হামলা চালায় ইউক্রেনের সেনাবাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুশ ভূখণ্ডে এটি কোনো বিদেশি শক্তির বৃহত্তম হামলার ঘটনা। এই হামলার সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কুরস্ক হামলায় ইউক্রেনের সেনাবাহিনী ব্রিটিশ ট্যাঙ্ক এবং মার্কিন ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য পশ্চিমা অস্ত্র ব্যবহার করেছে বলে রাশিয়া অভিযোগ করেছে। অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা স্বীকার করেছে কিয়েভ। এদিকে ওয়াশিংটন দাবি করেছে কুরস্কে আকস্মিক হামলার বিষয়ে তাদেরকে কিছুই জানায়নি কিয়েভ। হামলায় আমেরিকার কোনো সম্পৃক্ততা ছিল না বলেও জানিয়েছে তারা। তবে পুতিনের বৈদেশিক গোয়েন্দা প্রধান সের্গেই নারিশকিন মঙ্গলবার বলেছেন, ওয়াশিংটনের এই দাবি তাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। আর দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, আমেরিকার সম্পৃক্ততা দিনের আলোর মতোই পরিষ্কার। দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, হামলার পর কিয়েভকে কুরস্কের স্যাটেলাইট ছবি ও অন্যান্য তথ্য সরবরাহ করেছিল আমেরিকা ও ব্রিটেন। রুশ বাহিনীর গতিবিধি বুঝতে সহায়তা করতে এসব তথ্য দেওয়া হয় বলে দাবি সংবাদ মাধ্যমটির। সম্প্রতি গণমাধ্যমে খবর বের হয়েছে যে ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ভূখণ্ডে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে হামলার জন্য নিষেধাজ্ঞা তুলে নিতে পশ্চিমা সমর্থকদের কাছে আবেদন জানিয়েছেন। এ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, এটি প্রতারণা। এর মধ্য দিয়ে এমন একটি ধারণা তৈরি করার চেষ্টা হয়েছে যে পশ্চিমা দেশগুলো অত্যধিক উত্তেজনা এড়াতে চায়, কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি কারসাজি। ল্যাভরভ জোর দিয়ে বলেন, পশ্চিমা দেশগুলো সংঘাতের বিস্তার এড়াতে চায় না, তারা চায় সংকট গভীর হোক। আমি মনে করি বিষয়টি ইতিমধ্যে সবার কাছে স্পষ্ট। সাংবাদিকদের ল্যাভরভ আরো বলেন, পারমাণবিক শক্তিধর দেশগুলোর শিশুদের মতো আগুন নিয়ে খেলা উচিত নয়। মার্কিনীদের বক্তব্য শুনলে মনে হয় বিশ্বযুদ্ধ বেঁধে গেলে তা কেবল ইউরোপকেই ক্ষতিগ্রস্ত করবে। রাশিয়া তাদের পারমাণবিক শক্তি ব্যবহারের নীতিমালাতে এখনো দৃঢ় অবস্থানে আছে বলে নিশ্চিত করেন রুশ। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।